গতকাল থেকে একটা বিষয় আমাকে বারবার পিঞ্চিং করছে যে কথা বলবো কি না, বলার কতটুকু দরকার আছে। ভাবলাম যে না, একটু বলি। কারণ হলো যে বিষয়টি দেখলাম, এটি অনেকটা সিম্পল, অনেক সাধারণ ঘটনা, কিন্তু এই ঘটনাটি আমাদের চোখে লেগেছে। আমাদের মাননীয় আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি বাংলাদেশ পুলিশের প্রধান, জনাব আলী হোসেন ফকির, তিনি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের বাংলাদেশ সরকারের প্রধান জনাব তারেক রহমানের অনুষ্ঠানে, আপনারা জানেন গত পরশুদিন জুলাই নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে। সেখানে দর্শক সারিতে থাকা অনেক, জুলাই যোদ্ধা থেকে শুরু করে দর্শক সারিতে থাকা অনেকেই হইহুল্লোড় করেছিল। সেই হইহুল্লোড় দেখে আমাদের মাননীয় আইজিপি মহোদয়, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে কানে কানে বললেন যে স্যার, এদেরকে কি বের করে দিব, এগুলারে বের করে দিব, বাইরে বের করে দিব। এই কয়েকটা শব্দ তিনি বলেছেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মানে মোটামুটি গায়ে ধরে তাকে দূরে সরিয়ে দিয়েছেন, যেন এ ধরনের কোনো কিছু না করে। তিনি সেই কথা বলেছেন আইজিপি মহোদয়ের কাছে। যাই হোক, বিষয়টি আমাদের একটু হলেও চোখে লেগেছে, অনেকের চোখে লেগেছে। আমি পাশাপাশি বলে রাখি, জনাব আইজিপি মহোদয়, যিনি আলী হোসেন ফকির, তিনি কিন্তু যথাযোগ্য মর্যাদায় তার বর্তমানে চেয়ারে এসছেন। তিনি দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, গত 17 বছর তিনি একজন পুলিশ অফিসার হিসেবে তার যোগ্য যে অধিকার, সেখান থেকে তিনি বরাবর দীর্ঘদিন তিনি বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার আমলে তাকে ওয়ান সাইডেড করে রাখা হয়েছিল এবং তার অধিকার থেকে তার মতো আরও অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু তিনিও সেই বঞ্চিতদের মধ্যে একজন। এরপর জুলাই আন্দোলন হলো। সেই জুলাই আন্দোলনে পুলিশ বনাম, মানে আওয়ামী লীগের পুলিশ, সবাই পুলিশ, আওয়ামী লীগের পুলিশ ছিল বলবো না, একটা বড় সংখ্যক পুলিশ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল, সক্রিয় ভূমিকা রেখেছিল। যে কারণে 24-এর আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে জনগণ পুলিশকেই টার্গেট করেছিল এবং পুলিশও জনগণকে টার্গেট করে কিন্তু শত শত মানুষকে হত্যা করেছে। এটি দিনের আলোতে ঘটেছে। যে কারণে পুলিশ ভার্সেস জনগণ একটি বিশাল যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে জনগণের বিশাল বিজয় হয়েছে 24-এর জুলাই, 36 জুলাইয়ে। সেই বড় ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু এরপর আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্ততপক্ষে পুলিশ তার মেরুদণ্ড শক্ত করে দাঁড়াবে, কারো কাছে মাথা নত করে কথা বলবে না, এবং পুলিশের প্রতি মানুষের যে একটা, মানে খুব একটা কি বলবো, দৃষ্টিভঙ্গির অন্যতম দৃষ্টিভঙ্গি ছিল, পুলিশের প্রতি মানুষের নেতিবাচক যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে বের হয়ে পুলিশের নিজের একটা নতুন জায়গা তৈরি করবে, যেখানে পুলিশ যেন মানুষের সেবা করতে পারে, পাশাপাশি যারা অন্যায়কারী তাদের সামনে খুব শক্তিমত্তার সাথে যে কোনো বিষয়কে, যে কোনো অপশক্তির মোকাবেলা করতে পারে, এমন একটি শক্তিশালী পুলিশ বাহিনী আমরা চেয়েছিলাম। এরপর ইন্টারিম সরকারের আমলে পুলিশের ভয়ঙ্কর একটা অধপতন গেছে। এরপর পর্যায়ক্রমে যে কয়েকজন অফিসার এসেছিলেন শীর্ষ পর্যায়ে, তাদেরও খুব বেশি আমরা ভূমিকা দেখিনি। তাদের একটা কি বলবো, দুর্বল শক্তির কারণে পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। এটি আমি ব্যক্তিগতভাবে, কারণ পুলিশের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। পুলিশের যে কোনো সংকটে আমি সবার আগে কথা বলেছি। শেখ হাসিনার আমলে পুলিশের যে কোনো ধরনের তাদের অবদান, সামাজিক অবদান, রাষ্ট্রীয়ভাবে তারা যে কোনো ভালো কাজ করলে আমি তুলে ধরবার চেষ্টা করেছি। এরপর যখন সংকটকারী 24 জুলাই হলো, এরপর পুলিশের প্রতি মানুষের যে একটা খুব খারাপ দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে তুলে আনবার জন্য আমি ব্যক্তিগতভাবে, আমি মানে খুব ওপেনলি অন রেকর্ড বলছি যে আমি যেইভাবে পুলিশকে মানে সমর্থন দিয়েছি এবং তাদেরকে জনগণের সামনে আবারও শক্তিশালী, কি বলবো, একটা নতুন পুলিশ এর ইমেজ নতুনভাবে তুলে ধরবার জন্য যেভাবে কাজ করেছি, এভাবে কতজন কাজ করেছে আমি জানি না, তবে পুলিশের ভালো চেয়েছি সবসময়, এখনও চাই। যে কারণে আজকের এই ভিডিওটি, প্রিয় বন্ধুরা, আমাদের মাননীয় আইজিপি মহোদয়, তিনি দর্শক সারিতে থাকা যারা ছিল, তারা নিঃসন্দেহে পরীক্ষিত জুলাই যোদ্ধা ছিল। সবাই পরিবর্তনের জন্য যে যুদ্ধটি হয়েছে, সেই পরিবর্তনের যুদ্ধে সবাই সামিল ছিলেন। তাদের মনের কোনো আক্ষেপ থাকতে পারে, দর্শক সারিতে তারা হয়তো তাদের অধিকারের জায়গা থেকে কোনো হয়তো শাউট করেছে বা যেভাবে হোক বিশৃঙ্খলার একটা পরিবেশ তৈরি করেছে। সেখানে আমাদের মাননীয় আইজিপির সে অধিকার ডেফিনেটলি আছে। কেউ যদি কোনো এরকম একটা স্পেশাল, ভেরি মাচ স্পেশাল ভিআইপিদের
আশপাশে যখন এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, স্বাভাবিক পুলিশের দায়িত্ব, প্রধান দায়িত্ব হলো বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে অবশ্যই আইনের অনুযায়ী সেখান থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটি ঠিক আছে। কিন্তু মাননীয় আইজিপি মহোদয় যেই বডি ল্যাঙ্গুয়েজে এবং যেই শব্দগুলি চয়ন করে তিনি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে বিষয়টা বলেছেন, এটি আর কানে কানে ছিল না, এটি এখন সারা দেশের মানুষ শুনেছে। বিষয়টিকে সবাই খুব ভালোভাবে নিতে পারেনি। কারণ হলো আমাদের বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের প্রধান যিনি, তার এত হালকা কথায় তার বস স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হালকা শব্দে বিষয়টা জানানোটা বা শোনানোটা বা ওই ধরনের শব্দে অভিহিত করা যাদের দর্শক সারিতে ছিল সেটি খুব সুন্দর দেখায়নি। আমি কোনো ধরনের বিরুদ্ধাচরণ করছি না, আমি শুধুমাত্র কিছু পরামর্শ ভিত্তিক এই ভিডিওটা করছি। আমরা চাই আমাদের পুলিশ এবং পুলিশের যারা রয়েছে, যারা পরীক্ষিত ত্যাগী, যারা এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, তারা যেন শিরদাঁড়া করে হয়ে তাদের ভূমিকা, তাদের ডিউটি, তাদের কর্তব্যগুলি শক্তভাবে পালন করতে পারে। এখন এরপর আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আস্তে করে হালকা করে একটু সরিয়ে দিলেন, হাত দিয়ে এভাবে ধরে সরিয়ে দিলেন, এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকই আছেন, তিনি তার জায়গাতে তার একটা ঘামন, তার একটা দেখিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণই করেছে যে না ঠিক আছে। তিনি কিন্তু বলেননি কোনো ব্যবস্থা নেই, তিনি বলেছেন না দরকার নেই, ঠিক আছে। কিন্তু এই পুরো চিত্রটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মানুষের চোখে লেগেছে বলেই কিন্তু মানুষ সার্কুলেট করেছে। এই যে সার্কুলেশনটা এখন চতুর্দিকে ঘুরছে, আমাদের চোখেও আসছে। আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টের ভালো চাই, আমরা চাই যে জনগণের আস্থা নিয়ে পুলিশ আবার নিজের শক্তিতে ফিরে আসুক, পুলিশ যেন যে কোনো ধরনের অপশক্তির মোকাবেলা করতে পারে, জনগণ যাতে যে কোনো শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হলে যাতে পুলিশের উপরে আস্থা রাখতে পারে, সেরকম একটা পুলিশিং সিস্টেম চাচ্ছি এবং পুলিশ ডিপার্টমেন্টকে সে জায়গাতে চাচ্ছি। কিন্তু সে জায়গাতে যদি না যেতে পারে তাহলে আবারও ভবিষ্যৎ কী হবে, এটি কিন্তু পুলিশের যারা দায়িত্বে রয়েছে তাদের আচরণে আমরা বুঝতে পারি। তাদের আচরণটা যদি, এবং শীর্ষ পুলিশ চিফের যদি আচরণ এমনটা হয়, তাহলে কিন্তু জনাব আলী হোসেন ফকির, আমরা কিন্তু আসলেই অনেকটাই আশাহত হব, আমরা হতাশ হব। যারা শীর্ষে রয়েছেন, আমরা চাই আপনাদের দায়িত্ব আপনারা কঠিনভাবে পালন করুন। আপনারা কোনো সরকারের এতটা চাটুকারিতা করবেন না যে চাটুকারিতার কারণে আবারও সরকার বা সরকার পরিচালনাকারী রাজনীতিবিদরা ফ্যাসিজমের যে একটা ভাব তাদের শরীরে লাগে, তাহলে কিন্তু আবারও আপনাদেরকে পস্তাতে হবে। আমরা তাই বলে বলবো না যে পুলিশ এমনভাবে কিছু করুক যে জনগণ যাতে তাদের উপরে উল্টা আরও বেশি হয়, নো। কিন্তু পুলিশিংটা পুলিশের মতোই করতে হবে। পুলিশিংটা হতে হবে একদম উন্নত রাষ্ট্রের পুলিশিংয়ের মতো। আমি পৃথিবীর কমপক্ষে 29-30টা দেশ ঘুরেছি, কোনো দেশে আমি দেখিনি পুলিশরা এতটা নরমভাবে পাবলিকদেরকে হ্যান্ডেল করে। পুলিশের মধ্যেও শক্ত ভূমিকা থাকতে হবে, পুলিশকে ভয় পেতে হবে মানুষের। অন্যায়কারীরা, অপরাধীরা যাতে পুলিশের নাম শুনলে আশপাশে এলাকাতেও যাতে না থাকে, এরকম একটা আপনাদের প্রতি ওরকম ভীতির একটা অবস্থা আপনাদের সঞ্চার করতে হবে। অবশ্যই যারা ভালো মানুষ তাদের জন্য একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। যারা নিষ্পাপ, যারা নিরপরাধ, তারা যেন পুলিশের উপরে ভর করতে পারে, পুলিশের উপর আস্থা রাখতে পারে। আমরা যেন রাতের বেলায় কোনো বিপদে বলে পুলিশের কাছে গিয়ে আমরা নির্দ্বিধায় আমাদের মনের কথা বলতে পারি এবং আস্থা রাখতে পারি। পুলিশের কাছে আসলে যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমি এখন নিরাপদ। সেরকম পুলিশ চাই। যদি না পারেন, এর জন্য কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে। সেই খেসারত দিতে গিয়ে যদি আবারও এমন পরিস্থিতি তৈরি হয়, আপনারা কেউই রেহাই পাবেন না। এটি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এবং পরামর্শ। আপনারা দয়া করে পুলিশিংটা সঠিকভাবে করুন, এমন কোনো আচরণ করবেন না যেটাতে আমরা আবারও হতাশায় মগ্ন হয়ে যাই। গতকালকে যুগান্তর একটি নিউজ দেখলাম যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে টাকা পয়সা ছাড়া কোনো ধরনের বদলিও হয় না, আর কোনো ধরনের ফাইল ঘোরে না। এটি আমাদের জন্য লজ্জাজনক। পুলিশের অনেক খবর আমার কাছে আসে, অনেক খবর। আমি ব্যক্তিগতভাবে পুলিশের আপনাদের অনেকের সাথে শুধুমাত্র আপনাদের ভালো চাই, কল্যাণ চাই, এছাড়া আর কোনো কারণ নয়। আপনাদের
অনেক কিছু না দেখেও না দেখার ভান করে আপনাদেরকে চাই যে আপনারা ভালোভাবে চলুন। আপনাদের এই পুলিশ ডিপার্টমেন্ট যেন একটা চমৎকার চেইন অফ কমান্ড মেনটেন করে আমাদের দেশে একটা নতুন পুলিশিং সিস্টেম চালু করতে পারে। সেখানে আপনারা, আমার কাছে যতটা খবর আছে এবং এই যুগান্তরের নিউজের প্রত্যেকটা লাইন সঠিক, প্রত্যেকটা লাইন সঠিক। আপনাদের মধ্যে আপনারা এখনও পর্যন্ত নেপোটিজম বলুন, আপনাদের মধ্যে আপনাদের গ্রুপ বলুন, আপনারা বিভিন্ন ধরনের নিজস্ব বলয় এইসব তৈরি করে 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 যখন আপনারা নিজেরাই একটা অসামাজিক অবস্থায় থাকবেন, তখন আপনার সমাজকে কী দিতে পারবেন? খুব যথার্থ একটা প্রশ্ন তুলেছে সেখানে যুগান্তরে এই রিপোর্টের মধ্যে, যে যখন একটা পুলিশ অফিসার 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে একটা পদে বা একটা চেয়ারে বসবে, সে তো ডেফিনেটলি 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা সেখানে লাভ করতে চাইবে। সে কেন আমাকে আপনাকে সাধারণ মানুষকে মানে বিনামূল্যে সেবা দিবে? সেবা নামক জিনিসটাই তো তার কাছে থাকার কথা না। সেখানে বিনিময় ছাড়া সে কাজ করবার কোনো যৌক্তিকতাও তো নাই। এই যদি হয় আপনাদের অবস্থা, তাহলে আমরা সঠিক সেবা কিভাবে পাবো বাংলাদেশ পুলিশ থেকে? আমি দয়া করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকেও বলছি, আপনি চতুর্দিকে এত কিছু করে এত বড় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আপনি সামলাতে পারবেন। আপনি খুব জ্ঞানী, মেধাবী, ঠিক আছে, এ দেশে মেধাবীদের অভাব নাই। কিন্তু অন্ততপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় অবশ্যই একজন 24 ঘন্টা মানে এই মন্ত্রণালয়কে সামলাবে এমন একজন মানুষকে দেয়া দরকার। আপনি সরকারের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ভালোভাবেই করছেন, এসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, করুন। কিন্তু আপনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়কে আপনার কাছে রেখে আবার এত কিছু করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনি সঠিকভাবে চালাতে পারছেন কি না একটা প্রশ্ন রাখছি আমি। আপনি মেধাবী, যোগ্য, কোনো সন্দেহ নাই, কিন্তু একজন যোগ্য মানুষ অনেক কিছু একসাথে মেনটেন করতে পারে না। এতে কোয়ালিটির ঘাটতি হয়, এতে মনিটরিংয়ের ঘাটতি হয়, এতে মনোযোগের ঘাটতি হয়। আর তাই যদি হতো যে একজন মানুষ সব কিছু পারে, তাহলে মন্ত্রিপরিষদ বা মন্ত্রীর ক্যাবিনেট এত লম্বা করার কোনো প্রয়োজন ছিল না। সরকার এত বড় করেছে কি জন্য ক্যাবিনেট, 50-60 জন মন্ত্রী, যাতে কোয়ালিটিফুল কাজগুলি হয়, যাতে যে মন্ত্রণালয় থাকবে সে যাতে সেই মন্ত্রণালয়ের কাজগুলিকে যথাযোগ্যভাবে করতে পারে। ধন্যবাদ, অনেক লম্বা হয়ে গেছে এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলবে। আমরা এখন থেকে সরকারের বিভিন্ন অসঙ্গতি যদি দেখি কথা বলবো, সরকার যদি ভালো লাগে আমাদের কথা শুনবেন, না শুনলে কিচ্ছু করার নেই, আমরা কথা বলবো। ধন্যবাদ, সালাম, শুভরাত্রি।